অ্যাজ আ সিঙ্গল মাদার হিসেবে আমি তোমাকে বলছি, এই বন্ডিংটা না হলে, আরে শরীর তো শরীরের মতো বেড়ে উঠবে, কিন্তু মনকে রাখবে কোথায়? সেই জায়গাটা থেকে হাজবেন্ড প্রচন্ড সাপোর্ট করেছে। তখন আবার আরেকটা দোটানা, কিসের দোটানা বলো? সংসারের সমস্ত কাজ করে ছেলেকে সময়। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা, তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা। নমস্কার, আমি পিঙ্কি। আবার স্বাগত জানাচ্ছি আনবাক্স স্টার্ট আপে। আচ্ছা বলুন তো, প্যাশন মানে আপনার ছোটবেলাকার কোনো প্যাশন, সেটা কি হয়ে উঠতে পারে আপনার প্রফেশন? আমি বলবো পারে, আর শুধু বলবোই না, প্রমাণ করে দেব আনবাক্স স্টার্ট আপের এই এপিসোডে। কারণ আজকে আমরা শুনবো নিবেদিতার গল্প হলেও সেটা সত্যি। নিপস ক্রিয়েশন ঠিক এইভাবেই শুরু হয়েছিল। ওয়েলকাম নিবেদিতা। থ্যাংক ইউ পিঙ্কি। আনবাক্স স্টার্ট আপে তোমাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আমাকে একটা কথা বলো, যেটা প্রশ্নের মতো শোনাবে কিন্তু প্রশ্ন নয়। তুমি নার্ভাস? বাবা, আমি তো আটার ফেলিয়ার। সে কি একটুখানি? আরে তুমি এত মিষ্টি একজন মানুষ, তুমি এত ভালো আড্ডা দাও, তুমি ভুলে যাও যে ক্যামেরা চলছে। আমরা যেমন আড্ডা দিই অনেক সময়, তোমার অবভিয়াসলি আড্ডাটাও মানে সম্পর্কটা শুরু হয়েছিল একটা এক্সিবিশন থেকে। একদম একদম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা বলেছি। আর আমি তোমার জুয়েলারি কিন্তু খুব গুণমুগ্ধ ফ্যান। তার অনেকগুলো কারণ আছে, এক এক করে সবটা আনবক্স করবো। তো তাহলে ক্যামেরা চলুক, ক্যামেরার মতো আমরা আমাদের মতো আড্ডা দিই। আচ্ছা, ঠিক আছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দারুণ দারুণ বিডস এর জুয়েলারি। মূলত আমি বিডস এর জুয়েলারি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্টোনের জুয়েলারি। এটা ম্যাট ফিনিশিং এর উপর রয়েছে। নিপস ক্রিয়েশনের একটা ইউএসপি আপনাদের প্রথমেই জানিয়ে রাখি। আমার সাথে নিবেদিতার আলাপ হয়েছিল একটি এক্সিবিশনে। সেখানে আমি অনেকক্ষণ ধরে একটা মোনালিসা স্টোন অনেকক্ষণ ধরে আই করছি। এত ভালো লাগছিল দেখতে, একদম নিউট্রাল, মানে কি বলবো, একটা ককটেল রিং, ওটাই কিন্তু আপনার একটা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে পারে এবং সবের সাথে পরা যায়। কিন্তু আমি একটু দোনো করছিলাম, বিকজ আমার মনে হলো যে মোনালিসা স্টোন তখন দামটা নিশ্চয়ই আকাশ ছোঁয়াই হবে। আমার একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে গেছিল দামটা যখন আমি জানতে পারিনি। আমি 3 বার জিজ্ঞাসা করেছি, আমাকে বলেছে তুমি নিজের মুখেই বলো। 160। ভলিউমটা একটু বাড়িয়ে শুনো, এটা কিন্তু ও ঠিক বলছে, 160। এই ককটেল রিংটা কিরকম প্রাইসিং এর? 175। এবং এটা সেমি প্রেশাস স্টোনের আন্ডারে পড়ছে। এবং এটা যে ফ্রেমিংটা করা রয়েছে ওটা হচ্ছে ব্রাস ফ্রেমিং, মানে ইটস এ গুড কোয়ালিটি মেটাল। এটা কোনো রকম কালার ডিসকালারেশন হবে না, রাস্ট পড়বে না, যেরকম আছে সেরকমই থাকবে বছরের পর বছর। এবং এটাই একটা কারণ জানেন তো, আমি নিবেদিতার যে নাম্বারটা সেভ করে রেখেছি সেটাও সেভ করে রেখেছি পকেট ফ্রেন্ডলি নিবেদিতা বলে। You told me yesterday. সত্যি তো, মানে শুটিং এর ক্ষেত্রে বলুন কিংবা আর ফ্যাশনটা আমার যতদূর মনে হয় নিবেদিতা খুব একটা মিনিমালিজমের দিকে যাচ্ছে। একদম তাই। তো এবং প্রত্যেক দিনই কিছু না কিছু একটা চেঞ্জ করে বেরোলে, একদম একটা জুয়েলারি চেঞ্জ করলে একটা লুকটাই পুরো চেঞ্জ লাগে। কারেক্ট। কিন্তু রোজ তো আর এক্সপেন্সিভ জুয়েলারি পরা সম্ভব না, স্পেশালি যারা কলেজ গোয়ার্স, যারা অফিস গোয়ার্স। একদম। তো তাদের জন্য তুমি কি ভেবেছো? আমি যখন বানাই মেনলি আমার তো সবই হচ্ছে হ্যান্ডমেডের উপরে আমি ফোকাস করি। আমি দুটো সেগমেন্টের উপরে, মানে জুয়েলারির হ্যান্ডমেডের দুটো সেগমেন্টের উপরে আমি স্পেশালাইজ করি। একটা হচ্ছে স্টোনের উপরে, হচ্ছে বিডস এর উপরে, যে কত রকম ভাবে বানানো যেতে পারে। এবং একটা জুয়েলারিকে এমন ভাবে বানানোর চেষ্টা করি যে সেটা যেন মাল্টিপারপাসে ইউজ করা যেতে পারে।
ফার্স্ট অফ অল তো ওটা পকেট ফ্রেন্ডলি হবে, যেটা তুমি বললে, Correct. ঠিক আছে। পকেট ফ্রেন্ডলি হওয়াটা খুব দরকার, তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা বাজেটের ব্যাপার থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যখন একটা শখ পূরণ করারও ব্যাপার থাকে, সেটার জন্যও আমাদের একটা বাজেট থাকে। তো সেটা একটা মাথায় রাখি। আর একটা হচ্ছে কটা জুয়েলারি কেনা যেতে পারে, প্রত্যেকটা ড্রেসের জন্য আলাদা আলাদা জুয়েলারি, সেটা তো সম্ভব নয়। সুতরাং একটা জুয়েলারি কিনে সেটা যেন অন্তত পক্ষে বেশ কিছু জিনিসের সাথে, সেটা কিন্তু ড্রেস আমি মেনশন করবো না, সেগমেন্ট অফ ড্রেস, যেমন হচ্ছে আমি শাড়ির সাথে পরলাম, কুর্তির সাথে পরলাম, আমি ওয়েস্টার্নের সাথে ক্লাব আপ করলাম। ইউজুয়ালি দেখা যায় যে জুয়েলারি ওয়েস্টার্নের সাথে যাচ্ছে সেটা হয়তো শাড়ির সাথে যাচ্ছে না, বা ভাইস ভার্সা। কিন্তু আমি চেষ্টা করছি, জানি না কতটা সাকসেসফুল হতে পেরেছি, যে ওই জুয়েলারিটাই যেন দু তরফেই খুব ভালোভাবে যায়। বিকজ আমি অনেকক্ষণ ধরে তোমার হাতের যে ককটেল রিংটা পরে আছো, এটা কিন্তু স্টোন না, এটা হচ্ছে কিন্তু বিডস এর, এবং এটার প্রাইস হচ্ছে কিন্তু 50 রুপিস, ঠিক আছে। এটা আমার এই সেটটার সাথে ম্যাচিং করে বানানো, হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 50 রুপিস। তুমি যাওয়ার সময় এটা আমাকে দিয়ে যাবে। তুমি পড়লে আমি তোমাকে এরকম 100টা বানিয়ে দেবো। সুতরাং বুঝতে পারছেন তো, আনবাক্স স্টার্টআপের খুব শিগগিরই, মানে এই এপিসোডেই নিবেদিতার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে থাকবে। আনবাক্স স্টার্টআপের এই এপিসোডেই আমরা আনবক্স করবো নিবেদিতার কন্ট্যাক্ট নাম্বার। সেটা মূলত বোধহয় হোয়াটসঅ্যাপ। কিভাবে Yes. লোকে তোমায় যোগাযোগ করবে? আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের তরফ থেকে যাবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করলেই সমস্ত রকমের ডিজাইন, বা কারো যদি কাস্টমাইজেশনের দরকার পড়ে, আমি একটা জুয়েলারি বানিয়েছি কিন্তু তার ড্রেসটা হয়তো আলাদা কালারের, সুতরাং সেই সেম ডিজাইনটা তার ড্রেসের সাথে ম্যাচিং করে যাতে বানিয়ে দিতে পারি, সেটা আমি করে দিই, এবং সেটা তারপর পরে তার থেকে ঠিকানা নিয়ে কুরিয়ার করে 2 থেকে 3 দিনের মধ্যে অফিসিয়াল রিজে তার বাড়িতে একদম ডোর স্টেপে তিনটা পেয়ে যাবেন। এছাড়া আমার একটা এফবি পেজ রয়েছে যেটার নাম লিপস ক্রিয়েশন। আর যদি কেউ আমার ভাস্ট কালেকশন দেখতে চান, তাহলে চলে আসতে পারেন আমার এক্সিবিশনস গুলোতে, যার নোটিফিকেশন এগেন আমার এফবি পেজে দেওয়া থাকে। যখন যেটা অ্যাটেন্ড করি সেখান থেকে যদি আমার এক্সিবিশনে চলে আসে, এক্সিবিশনে আসলেও আমার সমস্ত জুয়েলারি কালেকশন দেখতে পাবেন এবং হাতে ধরে কিনে নিয়ে যেতে পারবেন। ভেরি গুড। ওখানে তো আরো ভালো অফার থাকে। তাই? তা এক্সিবিশনের নোটিফিকেশনস গুলো যেন আমিও পাই। একদম একদম। মানে সেরকম হলে আমি, আমার আনবক্স টিম চলে যাবে তোমার এক্সিবিশনে। সবসময় জন্য থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই চাইবো। আনবক্সর স্টার্টআপের এই এপিসোডে থাকবে নিপস ক্রিয়েশনের কন্ট্যাক্ট ডিটেলস। ও হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার দুটোই এক। এই হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। ও মূলত বাড়ি থেকেই ব্যবসাটা করে এবং ও কুরিয়ার করে দেয়। এবং আমি এটা জানি বিকজ আমি যে কটা ককটেল ড্রিঙ্ক ওর কাছ থেকে কিনেছি, ঠিক একই উপায় আমি ওকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি, ও আমাকে হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠিয়েছে, সেখান থেকে আমি পছন্দ করেছি, আমি ওকে আবার কনফার্ম করি, ও আমাকে 2 দিনের মধ্যে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। এবং তুমি তো জিপেও অ্যাকসেপ্ট? হ্যাঁ, জিপে, ফোনপে সমস্ত রকম অ্যাকসেপ্ট করি, কোনো অসুবিধা নেই। করে। এবং আরেকটা জিনিস, ও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। ইয়েস, জুয়েলারি একটা গ্রুপ রয়েছে যেখানে আমি আমার হ্যান্ডমেড প্রোডাক্টস যখন যেরকম বানাতে পারি, হ্যান্ডমেড প্রোডাক্টস তো খুব বেশি ফ্রিকুয়েন্টলি বানানো যায় না ডিজাইন গুলো করে, যখনই আমি ডিজাইনিংটা কমপ্লিট করে ফটো তুলে এডিটিংটা করে নিই, আমি আমার এই ছবিগুলো ওখানে পোস্ট করে দিই, দাম শুদ্ধই করে দিই, যার যেটা লাগে ওখান থেকে আমাকে পার্সোনালি তারা জানিয়ে দেন। স্ট্যাটাসেও রান করে আমার প্রোডাক্টস গুলো, সেখান থেকেও যদি কেউ চান সেখান থেকেও আমাকে কিন্তু নিয়ে পাঠাতে পারে। মানে নিবেদিতার কাছ থেকে জুয়েলারি কেনার পর যদি আপনার মনে হয় যে আপনি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন অংশীদার হবেন, অবশ্যই, তাহলে কিন্তু নিবেদিতা ওই গ্রুপে আপনাকে অ্যাড করে নেবে, যেখানে আপনি রেগুলারলি নোটিফিকেশন পাবেন। হ্যাঁ, আপডেট নোটিফিকেশন পাবেন। কারেক্ট। এবং তাছাড়াও নিপস ক্রিয়েশনের একটা ফেসবুক পেজ রয়েছে, যার লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। একদম। এবং আমার যে জুয়েলারি গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, সেটার নামও নিপস ক্রিয়েশন। সেটার নাম নিপস ক্রিয়েশন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, হ্যাঁ, বেশ আদরেরই ছিল সবার, হ্যাঁ, এবং বাবা মা ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালো পড়াশোনায় ছিল, হ্যাঁ, সবেতেই হ্যাঁ আছে। তার পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি নিবেদিতার ছিল একটা সাংঘাতিক পাশে। একদম সেটা নিয়ে অস্বীকার করতে পারি।
খুব ছোট্টবেলা থেকে, এবং এটা কিন্তু খুব ছোট্টবেলা থেকেই শুরু হয়েছে। যখন আমি 3 বছর বয়স, মা তখন আমাকে ড্রয়িং স্কুলে ভর্তি করিয়ে দেন, কারণ বাড়িতে আঁকিবুকি করতাম। এবার আস্তে আস্তে কি হয়, প্রথমে ড্রয়িংটা শিখছিলাম, কিন্তু ড্রয়িং আর আর্ট অ্যান্ড ক্রাফটটা কিন্তু একটু আলাদা ফিল্ড। ড্রয়িংটা একটা পেন্টিং এর জায়গা পরে, আর্ট অ্যান্ড ক্রাফট হচ্ছে হাতের কাছে জিনিসগুলো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করা। তো সেটা অনেক ছোটবেলাতেই স্টার্ট করি, এবং বাই দ্য টাইম আমি এটা বুঝতে পারি যে আমার মধ্যে ইন্টারেস্টটা কিন্তু ভালো রকম গ্রো করছে। পড়াশোনায় খুব সিরিয়াস ছিলাম, পড়াশোনাটা যেমন চলছে তার সাথে সাথে যেই অফ টাইম পেতাম সঙ্গে সঙ্গে বাড়িতে কাগজ, বোর্ড, আঠা যা যা পেতাম সেগুলো দিয়ে নিজের মস্তিষ্ক প্রসূত জিনিসপত্র বানাতে থাকতাম। বাবা মা প্রচন্ড উৎসাহ দিয়েছেন, যখনই কিছু বানাচ্ছি বাবা বলছে খুব ভালো হয়েছে সোনা, খুব ভালো হয়েছে। তো এইভাবেই চলতে থাকে। কিন্তু যখন আলটিমেটলি হায়ার এডুকেশনে গিয়ে, এবং আমি শিখেছিও বহু বছর, আমি প্রায় 15 বছর পেন্টিং শিখেছি, কিন্তু তারপর একটা সময় যা হয়, হায়ার এডুকেশনে গিয়ে সময়টা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন আর শিখতে পারিনি। কিন্তু আমি কিন্তু পড়াশোনার পাশাপাশি, মানে যখন আমি ইঞ্জিনিয়ারিং এ ঢুকেছি আইটি নিয়ে, আমি ওই অফ টাইম মানেই আমার কাছে কিন্তু ওই একটাই জায়গা, সেটা কি নয় আমি পেন্টিং নিয়ে বসছি, আর নয়তো আমি আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে বসছি। মা কিছু কিছু মানে আমাকে সেটা উৎসাহ দেওয়ার জন্যই হয়তো ফ্রেমিং করে বাড়িতেও রেখেছিল। তো এই হচ্ছে আমার জার্নি, যেটা এখনো পর্যন্ত সেই আর্ট অ্যান্ড ক্রাফটের চাহিদা ভেতরের যেটা, সেটা কিন্তু রয়ে গেছে। এবং পাশাপাশি তো তুমি টিউশনও করতে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তাই। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ বলতে সেরিব্রাল অ্যাটাক হয়। তো তখন একটা এমন সময় গেছে যে সময়টায় মাকে একা হাতে সবকিছু সামলাতে হয়। আমরা 3 ভাই বোন, পিঠোমিঠি। তো যার জন্যে আমার এডুকেশনটা কমপ্লিট হওয়ার পরে পরে মা সেটেল করে দিতে চাইছিল আর কি সবাইকে, কারণ মায়ের একার হাতে গিয়ে পড়েছিল। তো আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পরও আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আমাকে আমার হাজবেন্ড দেখতে আসার ঠিক 2 মাসের মাথায় আমার বিয়ে হয়েছে। তো আমার কাছে একটা জিনিস তখন মনে হয়েছিল যে আমার যে আর্ট অ্যান্ড ক্রাফটের যে জায়গাটা, মানে এটা কিন্তু আমার সত্যি প্রথম ভালোবাসা। আর্ট অ্যান্ড ক্রাফট, আমার পেন্টিং, এটা কিন্তু আমার জগৎটা অনেকটা জুড়ে। তো এটা তো সবাই যে সমানভাবে নেবে, বাবা মা যতটা উৎসাহ দিয়েছে সেটা যে সবার কাছ থেকে পাবো, এবার সবার কাছ থেকে না পেলেও অ্যাটলিস্ট খুব কাছের মানুষ, যেমন বাবা মা খুব কাছে, তেমনি হাজবেন্ডের কাছ থেকে পাবো, এটা একটা ব্যাপার। কিন্তু যখন ও জানলো, যেহেতু খুব কম টাইমের মধ্যে বিয়ে হয়েছে, অনেক কিছুই অজানা ছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে প্রচন্ড খুশি হয়েছে। প্রথম কথা হচ্ছে আমার এই প্যাশনটা থাকে, কারণ তখন কিন্তু আমি প্রাইভেট টিউশন করছি, যেহেতু আমার জব করার একটা অসুবিধা ছিল। কারণ আমার বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও, বাড়ি থেকে বাইরে মানে কলকাতার বাইরে গিয়ে জব করার একটা, তোর মা আছে একা, একদম একদম। আর মা তখন চাইছে যে সেটেল হয়ে যায় সবাই আস্তে আস্তে। মানে মা একটা একা হাতে সামলাতে, দায়িত্ব হতে চাইছেন, দায়ভার যে একটা মানে দায়িত্ব থেকে, হ্যাঁ, মানে তো সেই জায়গাটা থেকে হাজবেন্ড প্রচন্ড সাপোর্ট করেছে। কি হয়, পেইন্টিং এর জিনিসগুলো বেশ কস্টলি হয় অনেক সময়। হ্যাঁ, বিশেষ করে অয়েল পেইন্টিং এর যে জিনিসগুলো, ভার্নিশ কিংবা হচ্ছে যে অয়েলস গুলো যেগুলো দিয়ে ব্রাশ মোছা হয়, ক্যানভাস, তো এইগুলো বেশ কস্টলি হয়। তো কিছু কিছু ক্ষেত্রে বিয়ের আগে ওগুলো কিনতে একটু অসুবিধা হতো। হ্যাঁ, কিন্তু আমি যখনই জানলো ও আমার জন্য, মানে আমাকে নিয়ে গিয়ে সমস্ত সেট আপ, অয়েল পেইন্টিং এর সেট আপ আমাকে সমস্ত কিনে দিয়েছিল। বাট অ্যাট দ্যাট পয়েন্ট কিন্তু আমি প্রাইভেট টিউশন করছি। তারপরে জার্নিটা তো তুমি জানো, প্রাইভেট টিউশন করতে করতে তারপর ছেলে হলো। ছেলে হওয়ার পরে তখন আবার আরেকটা দোটানা। কিসের দোটানা বলো? ছেলেকে সময়, সংসারের সমস্ত কাজ করে, যেহেতু আমি প্রথমেই বললাম আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে একটা জিনিস আমার মনে হয়েছে, এটা একদমই আমার মনে হয়েছে, বাজেটের একটা সবসময় ব্যাপার থাকে। বাজেট সব রেসপেক্টে গেছি। এবার এই বাজেটের জায়গাটা থেকে আমি আমার কোনো স্ট্রং ব্যাকআপ তৈরি করতে, ব্যাকআপ মিনস ব্যাক সাপোর্ট তৈরি করতে পারি। তো যার জন্য পুরোটাই আমার। এবার বাড়িতে যেমন আমি রান্না করছি, বাড়ির কাজ করছি, ছেলের দেখভাল করছি, টিউশন করছি। হ্যাঁ, তখন তো আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে এসেছি। হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলিতে যা হয় একার উপরে সমস্ত ব্যাপারগুলো থাকে, তো সেভাবেও চলছিল। এবং প্রাইভেট টিউশন ফুল ফ্লেজেডে করার সাথে সাথে কিন্তু ওই
ছেলের টেক কেয়ার চলছে, প্রাইভেট টিউশন চলছে, রেস্টিং টাইমে বসে বসে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করছি, কারণ তখন তো এই জিনিসগুলো তখনও তো জীবনে আসেনি, না তখন না তো অতটা ভাবিনি। তো তখন কি করছি, হোম ডেকর তৈরি করছি, আচ্ছা ছোট ছোট জিনিস বানিয়ে বাড়িতে সাজাচ্ছি, দেওয়ালে সাজাচ্ছি। ভালো লাগে, দেখে দেখেই ভালো লাগা। ছেলে খুব ছোট থেকে দেখেছে আমাকে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে, যার জন্য ওরও মধ্যে এই জিনিসটা কিন্তু গ্রো করেছে। বাচ্চাদের তো এটাই হয়, বাচ্চাদের তো আলাদা করে কিছু শেখানো যায় না, ওরা যেটা দেখে সেটাই শেখে। কিন্তু মুশকিল একটা, ছেলে বড় হয়েছে, এবার ছেলের কাজ বলতে কি শুধু ছেলের দেখভাল করা, মানে ছেলের খাওয়াটা না তা কিন্তু নয়। ছেলের কিন্তু মানে সন্তানের কিন্তু অনেকগুলো জায়গা আছে, বিশেষ করে খাওয়া দাওয়া পড়াশুনো এগুলোর সাথে সাথে যেটা, সেটা হচ্ছে ছেলেকে সময় দেওয়া। এক্স্যাক্টলি মা আর সন্তানের মধ্যে যে বন্ডিংটা তৈরি করার ব্যাপার থাকে, তার জন্য কিন্তু আমার মনে হয় সব থেকে বেস্ট যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে সময়। মানে এটা একেবারেই আমার নিজের উপলব্ধি থেকে আমি তোমার না, মানে অ্যাজ আ সিঙ্গল মাদার হিসেবে আমি তোমাকে বলছি, এই বন্ডিংটা না হলে, আরে শরীর তো শরীরের মতো বেড়ে উঠবে, কিন্তু মনকে রাখবে তো। তাই। এই বন্ডিংটাই অ্যাকচুয়ালি মন বা মানুষের মননকে গঠন করতে সাহায্য করে, এবং সেই ব্যালেন্সটা যদি গন্ডগোল হয় না, মানে টাচউড, সেটা যেন না হয় বাচ্চাদের ক্ষেত্রে, আমি এটাই বলবো। হ্যাঁ, কিভাবে মি টাইম কাটাও ছেলের সাথে? ছেলের সঙ্গে মি টাইম কাটাই বলতে ফার্স্টেই বললাম, বাড়ির সমস্ত দায়িত্বই আমার উপরে। ইনফ্যাক্ট বাইরের দায়িত্বটা, বাইরে বলতে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, বাজার হাট করা, বা যে কোনো বাড়ির কাজকর্মের জন্য সমস্ত কিছুই আমার। তো এরই মধ্যে যেটা হয়, ও আমাকে খুব সাপোর্ট করে, মানে আমার ছেলে। সেটা হচ্ছে যখনই আমি ওভারলোডেড হয়ে যাই কাজের জন্য, সেটা অনেক সময় হয়, তখন কিন্তু ও যেটা করে, মায়ের প্রেশারের জায়গাটা বুঝে নিজের মতো করে নিজের যে কাজগুলো যতটা করা সম্ভব, সেটা নিজের পড়াশুনো হোক, নিজের কোনো কাজ, মানে ও তো অনেক কিছু শেখে, সেটা ড্রয়িং বা ওয়েস্টার্ন হোমওয়ার্কটা করে নেওয়া। আমার এক্সিবিশন যখন থাকে তখন তো আমি চারিদিকে অন্ধকার দেখি, মানে দুজনেই আমাকে কনস্ট্যান্ট সাপোর্ট দিচ্ছে, তারপরেও না কাজের চাপে আমার মনে হয় আমার না, আমি চারিদিকে কিছু নাভিশ্বাস উঠে যায় একদম। বলবো চেনা চেনা শব্দগুলো আমারও মনে হচ্ছে, তুমি যে সিচুয়েশনস গুলো বলছো, আই ক্যান ফিল ইট। কারণ ওই ঘরে বাইরে যাদেরকে সামলাতে হয়, অ্যালং উইথ এত গাদা গাদা পড়া পরীক্ষা ঢুকছে, হোমওয়ার্ক, কখন কোনটা সাবমিশন, একদম প্রজেক্ট সাবমিশন আছে, আর তাছাড়া কন্টিনিউয়াসলি হোমওয়ার্ক আছে, এছাড়াও ছেলে অনেক জায়গায় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, তো সেগুলোরও অনেক কিছু ফুলফিলিং এর জায়গা থাকে। ও কিন্তু তখন বলে, তুমি চিন্তা করো, আমি এই সময়টা আমি সামলে নেবো। মানে পারুক না পারুক, ওই যে ও সেই সময়টা বলছে না, চেষ্টাটা করছে, আমি তো দেখতে পাচ্ছি। আমার তখন মনে হয় এই সাপোর্টটুকুও যদি পাই, মানে ওই শক্তি দিয়েই আমি আবার নিজেকে হ্যাঁ, ছেলে তোমার নামে রুদ্র হতে পারে, কিন্তু ওকে ক্ষুদ্র হওয়ার কোনো কারণ না, ও কিন্তু যথেষ্ট তোমাকে সাপোর্ট করে। আর আমার মনে হয় সেটা বোধহয় কিছুটা তোমার হাজবেন্ডের দেখেও, আমারও সেটা মনে হয় ঠাকুরের আশীর্বাদে। মানে আমি তো ফার্স্টই বললাম যে 2 মাসের, মানে দেখতে এসে 2 মাসের মাথায় বলি, ঠিক আছে, মানে জানা চেনা কিন্তু সেই রকম অবকাশ কিন্তু বা সময় কিন্তু আমরা পাইনি। সেখান থেকে আমার হাজবেন্ডের যে সাপোর্টটা আমি পেয়েছি, এটা আমি ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছুই মনে করি না। এটা পুরোপুরি ঠাকুরের আশীর্বাদ, পুরোটাই তাই, এছাড়া কিছু হতে পারে না। আমার যখন এক্সিবিশন থাকে, ও যে ফিল্ডে আছে, সার্ভিস ফিল্ডে, তো সেখান থেকে ওর পক্ষে সময় ম্যানেজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তারপরেও ও শুধু যে আমার জিনিসপত্রগুলো গুছাতে সাহায্য করে তা নয়, জিনিসগুলো নিয়ে যাওয়া, এক্সিবিশন হলে নিয়ে গিয়ে ও তো সাইডেও রেখে দিতে পারতো যে তুমি তোমার মতো গুছিয়ে নাও, না, পুরো টেবিলটাকে সেট আপ করে দেওয়া, ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করে দেওয়া, যতটা পারা যায় ও কিন্তু সেইটা করলো। এবার ছেলে হয়তো সন্ধ্যেবেলা এলো, ছেলে কিন্তু সারাদিনের জন্য এরকম বাইরে রাখা যায় না, ওর পক্ষে খুব চাপ পড়ে যাবে। সন্ধ্যেবেলা এসে হয়তো দেখছে টেবিলটা একটু অগোছালো হয়ে উঠছে, ও কি করে সেট গুলো এরকম করে সরিয়ে আবার জায়গা মতো প্লেস করে দেবে, যে মায়ের টেবিলটা অ্যাটলিস্ট একদম নিট অ্যান্ড ক্লিন থাকুক, সবাই এসে যেন ঠিকঠাক করে দেখতে পায়। আর হয়তো বললো, কেমন সেল হচ্ছে তোমার, মানে যদি বলি একটু ডাউন হয়েছে, মনটা কিন্তু চোখটা দুটো দেখিয়ে বুঝতে পারি একটু মনটা খারাপ, আলাম তোমাকে এটা নিচে যাবে, যেরকম যাবে ঠাকুরের আশীর্বাদে আমি সেরকমই খুশি, তুমি মন খারাপ করো না, তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। তো এইভাবেই চলছে।
বাট হি ইজ ভেরি 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 সাপোর্টিভ, ভেরি সাপোর্টিভ। না এটা মানে এটা ঘটনা, কারণ নিবেদিতা যখন এই আনবাক্সের স্টার্ট আপ শুটে এসছে, ও কিন্তু আজকে এসেছে ছেলেকে নিয়ে, কিন্তু এক সেকেন্ডের জন্য বোঝা যাচ্ছে না যে আজকের এই শুটে নিবেদিতারও ছেলে রয়েছে যে ক্লাস 6 থেকে 7 উঠবে, 6 এ উঠলো, এবার 5 থেকে 6 এ উঠলো। উঠলো। হ্যাঁ, কারেক্ট, 5 থেকে 6 এ উঠে যেটা বাচ্চা আছে স্টুডিওতে, হি ইজ সো কোয়াইট, হি ইজ সো কোয়াইট অ্যান্ড সো ওয়েল ম্যানার্ড। নিবেদিতা অনেকক্ষণ ধরে চোখের সামনে এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখছি, এইগুলো কোথা থেকে শুরু হলো সেই গল্প আপনারা শুনলেন। এবার শুনবো এক একটা প্রাইস, এবং তোমার কি মনে হয় যদি একটু দর্শকদের সাজেস্ট করো যে 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 বিডস এর জুয়েলারি গুলো রয়েছে সেগুলো কিসের সাথে ভেবে, কিসের সাথে মানে আমি কিভাবে ভেবে জিনিসটা বানিয়েছি। যেমন ধরো মানে আমি একটা সেট ফার্স্টে দেখাচ্ছি, একটা নিউট্রাল কালারের সেট দেখাচ্ছি, ঠিক আছে? এটা একটা নিউট্রাল কালারের সেট, মানে এটা ওয়াইন কালারের উপরে আছে, এটা ব্ল্যাক এর উপর আছে, এই দিকটা দেখতে একটু শেডি হোয়াইট টাইপের আছে। বিউটিফুল বিউটিফুল। এইটা বানিয়েছি যখন আমি একটা জিনিসই মাথায় রেখেছি যে এই সেটটা নিউট্রাল শেড কি হয়, নিউট্রাল শেড সবাই সবকিছু দিয়ে কিন্তু টিম আপ করতে পারে। বিউটিফুল বিউটিফুল। মানে এটা আপনি একটা সলিড কালারের কুর্তি পরছেন, একদম সেটার সাথে চলে যাবে। আপনি কোনো একটা ব্ল্যাক শাড়ি পরছেন, ঢাকাই শাড়ি, হ্যাঁ মানে সেটার সাথে চলে যাবে। আমার মনে হয় ব্ল্যাক গাউনের সাথে ওটা ভালো যাবে। শর্ট এখানে গলায় যদি পরেন, একটা মিক্স অ্যান্ড ম্যাচ হিসেবে কিন্তু আমার মনে হয় একটা খারাপ লাগবে। বিউটিফুল। আচ্ছা, এটার সাথে যেটা আছে কানেক্টটা, এটা একটা টপ সিস্টেম করে দেওয়া আছে। ও এটা সেট। ইয়েস, এটা একটা সেট। এখানেও যে কানের দুলটাও আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে যেন একদম তোমার সেটের সাথে ম্যাচ করে। এই যে কোঅর্ডিনেটেড, এখানেও একটা এবং বিডস গুলো দেওয়া আছে। কিরকম প্রাইস হবে? এইটার প্রাইস আছে 265, কারণ আছে এটা 250ও হতে পারে। শুধু এই যে টপ দুটো অ্যাড করেছি আমি, এটার জন্য একটা এক্সট্রা 15 রুপিসের কস্টিং পড়েছে। কিন্তু এটা যদি টপ ছাড়া, অনেকে টপ পরতে কিন্তু সমস্যা হয়, অনেকেই টপ করতে চান না, বলেন একটা হ্যাঙ্গিং করে দেবে, জাস্ট এটা হুক, সেক্ষেত্রে কিন্তু এটা প্রাইসিং হয়ে যাবে 250। ভেরি নাইস। আর এই ডিজাইন গুলো কিন্তু আপনি চট করে কোথাও দেখতে পাবেন না, এইটুকু আমি আপনাকে বলতে পারি। আচ্ছা, এইটা একটা বাটারফ্লাই ডিজাইনটা দেখছি, এটাও কিন্তু বেশ ভালো। হ্যাঁ, এটা একটা গিগান্টিক বাটারফ্লাই আছে, ঠিক আছে, বেশ বড় সাইজে। এটাও অল পারপাস ওয়্যার হিসাবেই আমার বানানো। দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাক হোয়াইট, এবং এই হোয়াইটের উপর একটা ব্ল্যাক এন্ড গ্রে একটা শেডি একটা ব্যাপার রয়েছে। এটাও সেই অল পারপাস ওয়্যার। এবার অনেক এখানে কাস্টমাইজেশনের কথা প্রথমেই বলেছিলাম, কারণ অনেকেই কিন্তু এত বড় লকেট নাই করতে পারে। আচ্ছা, প্রাইসিংটা বললে একটু কোথায় সুবিধা হবে। এটার সাথে একটা ম্যাচিং ইয়াররিংস রয়েছে, যেটা ব্ল্যাক কালারের উপর একটা গ্রে কালারের বিডস দেওয়া। যেহেতু এটা লকেটটা বড় হেভি, এটার প্রাইস আছে 300। কিন্তু কেউ যদি চান এটাকে 250-তে কাস্টমাইজ করতে, সেক্ষেত্রে কিন্তু লকেটটা ছোট করে বা অন্য কোনো লকেট দিয়ে কিন্তু এটাকে 250-তেও মানে তার বাজেট অনুযায়ী কিন্তু আমি কাস্টমাইজ করে দিতে পারবো। তাকে লকেট দেখিয়ে, বা সে যদি কোনো লকেট নাও চায়, সে যদি মাঝখানে কোনো লকেট না দিয়ে একটা মেটাল বল দিয়ে দিতে বলে, একদম মিনিমাল, যেটা তুমি বললে না মিনিমালিস্টিক জিনিসটা, সেটাও করে দাও। মানে কাস্টমাইজেশন ইন অল রেসপেক্ট ইজ পসিবল। আসলে মিনিমালিজমটা ইটসেলফ ইজ আ ফ্যাশন স্টাইল। ইয়েস ইয়েস। আচ্ছা, এরপরে একটা প্যাস্টেল কালারের শেড, তুমি তোমার মতো করে দেখো আর আমাকে দামগুলো বলো। অবশ্যই সাথে সাথে জানছি কিন্তু আনবাক্স স্টার্টআপের দর্শক। একদম, এটা একটা প্যাস্টেল শেড, আমরা প্যাস্টেল কালার দিয়ে ছোটবেলা করেছি সেই প্যাস্টেল শেড। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানেও কিন্তু আমি কালারটা যখন চুজ করেছি, আমি যেটা চেষ্টা করেছি তুমি দেখলে বুঝতে পারবে, এটা ব্ল্যাক এর উপর একটু হোয়াইট। এটা যদি সলিড ব্ল্যাক হতো এটা কিন্তু খুলতো না, সলিড একটা ব্ল্যাক এর উপরে কিন্তু একটা হোয়াইটিশ একটা ভেন একটা টেক্সচার আছে। তার সাথে এই যে বিডস দুটো, জানি না আমি দেখাতে পারছি কিনা, ইয়েস হানিকম, এবং এই দুটো বিডস কিন্তু সলিড দিলে ভালো লাগতো না, একটু দেখবে ট্রান্সপারেন্ট একটা লুক আছে, ঠিক আছে, এবং তার সাথে মেরুন। এটাও কিন্তু কন্ট্রাস্ট অর ম্যাচিং পারপাস সবকিছুর সাথে পরা যেতে পারে। এটার প্রাইসিং রয়েছে হচ্ছে 265। বিউটিফুল। এটার সাথে যদি কেউ টপ এড করেন, সেখানে একটা 15 to 20 রুপিসের ভ্যারিয়েশন হয়, ওটা তো তোমাকে আমি বললাম।
কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা আমাকে একটা কথা বলো, ধরো আমি না ভীষণ সলিড কালার এবং বিডস প্রচন্ড পছন্দ করি। তো আমি তো বসে বসেই তোমাকে আজকে এখানকার এপিসোডে আমি বলে দিচ্ছি যে আমাকে একটা ইদার কালারফুল বিডস এর একটা কিছু বানিয়ে দিও, একদম। কিংবা আমার এইটা দারুণ লেগেছে, এই হানি জিউ Yes, yes. মানে এত সুন্দর একটা ট্রান্সপারেন্ট হ্যাঁ, রয়েছে, মানে শুধু এই বিডসটা দিয়েই যদি। হ্যাঁ অবশ্যই আমি সেরকম কাস্টমাইজ করে দেবো তোমাকে। ভেরি গুড ভেরি গুড। ইনফ্যাক্ট এই বক্স চেকার যেটা একটা আছে, এটাও কিন্তু ওই হোয়াইট ব্ল্যাকের যে ব্যাপারটা থাকে না, চেক মানে Yes, 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 yes. বোর্ডের হ্যাঁ ব্যাপার। এই যে এই ব্যাপারটাও কিন্তু এবার অনেকে চাইতে পারে যে আমি ব্ল্যাক নেবো না, আমি এটাকে বলে কলমকারি বিটস, ঠিক আছে, আমি ব্ল্যাক নেবো না, আমি এটার জায়গায় রেড নেবো বা মেরুন নেবো, আমি সেটা তার মতো করে কাস্টমাইজ করবো। কারেক্ট কারেক্ট। আর এটা কিন্তু তুমি মানে এনিথিং মানে বিটা ওয়েস্টার্ন Yes. ইস্টার্ন ইন্দো ওয়েস্টার্ন সবের সাথে পড়তে পারে। মানে আমি যে শাড়িটা পরেছি আজকে যদি এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা না পরে আমি এটা পরতাম, এটাও কিন্তু এটার সাথে যেত বলেই আমার মনে হয়। কারেক্ট কারেক্ট কারেক্ট। কারণ এটা পার্পল বলে এটা কিন্তু অন কন্ট্রাস্ট এটার সাথে খুব ভালো লাগে, মানে এটা আমার ফাইন্ডিংস আর কি, আমি না, না, বলছি না না, সবার না, একই রকম ভাবে না, আউট না, হবে, না। এটা আমার ফাইন্ডিংস। আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। একদম একদম। কি প্রাইসিং আছে এটা? এটার প্রাইসিং হচ্ছে এগেইন 265। মানে আমার সত্যি মানে এই যে পকেট ফ্রেন্ডলি নিবেদিতা বলে যে নাম্বারটা সেভ করেছি, এটা সার্থক হয়েছে। মানে আমি যদি তোমাকে সেই জায়গাটা দিতে পারি যেখানে তুমি বলছো যে সার্থক হয়েছে, আমার এর থেকে বেশি প্রাপ্তি আর কিছু হতে পারে। মানে আমার কাছে ওটাই সবচেয়ে বড় প্রাপ্তি, তোমার মুখ থেকে শোনা যে তোমার ওই নাম্বারটা ওই নামে সেভ করাটা আমার কাছে সার্থক। না বাট ইট ইজ ট্রু। এবং আমি আমার হাতে রিং দেখে মানে কি হয় বলতো, যে কোনো ফ্যাশনের জিনিস বা খাবার এটা তো ওয়ার্ড অফ মাউথ যেটা ভীষণ ম্যাটার করে, ভীষণ ম্যাটার করে। তো আমার হাতে রিং দেখে, মোনালিসা স্টোন দেখে অনেকে জিজ্ঞাসা করেছে এটা কোত্থেকে পেয়েছো। তাই একদম। আচ্ছা শুধু আর আমি তো জানো কোনো কিছু ভালো জিনিস দেখলে আনবক্স না করা অব্দি আমি শান্তি পাই না। আমি তোমার নাম বলেছি, তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এবং লাইক আমি বলেছি আমি যদি মানে অসুবিধা হয় আমার রেফারেন্স ইউজ করো। তো ডেফিনেটলি তোমাকে মানে যোগাযোগ করেছে। আচ্ছা এইটা কি বিচকো একটা দারুণ মানে একটা সি গ্রিন কালার। ইয়েস, এই যে তুমি সি গ্রিন কথাটা বললে একটা মিস্টিক ব্যাপার একদম আমার এইটা বানানো সার্থক বলবো, কারণ আমার মাইন্ডে যেটা চলছিল এটা বানানোর সময় তুমি সেই কথাটাই বলে দিলে। এইগুলো হচ্ছে মেনলি আমি যখন বানাই সি বিচ পারপাসে। অনেকের কাছে যখন অনেকে সি বিচে বেড়াতে যান তাদের ড্রেসের সাথে তারা একটা কিছু বেশ তখন যে সমুদ্রের নীল সবুজ একটা যে ব্যাপার থাকে, একটা ব্রাইট সানলাইটের ব্যাপার থাকে, সেই রকম কিছু একটা ওয়্যার আউট করতে চান, তো সেটার জন্যই এই জিনিসটা বানানো। এর আরো অনেক ডিজাইন আছে এবং এই বিটস গুলো সেই রকম ভাবেই সিলেকশন করা রয়েছে যে যাতে প্রত্যেকটাকে কমপ্লিমেন্ট করে এবং এটা এমন একটা লুক দেয়। অনেকে এটাকে স্টোন বলেও কিন্তু ভুল করে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিটস এর, এটা কিন্তু স্টোন নয়। তো এইগুলোকে আমি সি বিচ কালেকশন হিসেবেই আমার সেগমেন্টে রেখেছি। এটার আরো অনেক ডিজাইনস কিন্তু পাবে। এগুলোরও কিন্তু রেঞ্জ মোটামুটি 250 থেকে 275 এর মধ্যেই কিন্তু রেঞ্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে। আর এই ভ্যারাইটিস যে কালার্স গুলো রয়েছে সেগুলো আপনারা নিপস ক্রিয়েশন ফেসবুকের পেজে যদি তাহলে সেখানে রয়েছে, ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আমাদের আনবক্সের এই স্টার্টআপ এপিসোডে। আর এটাও মনে রাখি, কেউ যদি ধরুন ডিজাইনটা পছন্দ করে বাট তার চাই এটা ব্ল্যাক গ্রের উপর, ডিজাইনটা খুব ভালো লাগছে বাট কালারটা এটা চাই না, একটা অল পারপাস কালার চাই, এটা তো অল পারপাস কালার না, সেটাও কিন্তু আমি তাকে কাস্টমাইজ করে দেব। সেম ডিজাইন রেখে বিটস গুলোকে কালার চেঞ্জ করে একটা গ্রে ব্ল্যাকের উপরে বা মেরুন শেডের উপরে কিন্তু আমি করে দেব। গুড। সি বিচ হলো, কিন্তু এখন তো সময়টা স্প্রিং, এইটা একটা দারুণ ফ্লেম অফ দ্য ফরেস্টেড কালার এটা বলছি। হ্যাঁ, ভীষণ ব্রাইট কালার, ভীষণ ব্রাইট মানে অফ হোয়াইট একটা কোনো ড্রেসের উপরে, অফ হোয়াইট কিংবা ব্ল্যাক কিংবা ব্ল্যাক সলিড কালার, কিছু সেরকম দরকার নেই, ঠিক আছে, ভীষণ ভালো লাগবে। এবং এই যে লকেটটা দিয়েছি এটা কিন্তু ওই যে ফার্স্টেই বললাম এটা একটা ট্র্যাডিশনাল ড্রেসের সাথেও যাবে, এটা একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও যাবে আই গেস, মানে আমার তাই মনে হয়। এবং গলায় পড়লে যখন এই জায়গাটা এটা পেতে বসবে এই লকেটটা শুদ্ধ কিন্তু দেখতে খারাপ লাগে। মানে যে টিল কালারের জ্যাকেটটা আমি পরে আছি নিবেদিতা কালেকশনের জুয়েলারি থেকেই আমি টুক করে চুজ করে নিয়েছিলাম।
আমি চুজ করে নিয়েছিলাম বলাটা ভুল। আসলে আমাদের এই আনবাক্সের গোটা টিমটার মানে গোটা প্রোডাকশনটার শ্রী বেঁধে রাখতে ধরে রাখতে আমরা ধরে রেখেছি শুভশ্রীকে। মানে শুভশ্রী হচ্ছে টোটাল প্রোগ্রামের লুকটা দেখে। তো শুভশ্রী ওরই কালেকশন থেকে আমাকে এই জুয়েলারিটা কিন্তু পছন্দ করে দিয়েছে, যেটা আমার মনে হয় ইটস গোয়িং ওয়ান্ডারফুল, তাই না? ভীষণই ভালো লাগছে। আচ্ছা, এটার প্রাইসটা কি হবে? এটা আমি ফার্স্ট অফ অল এটার ডিটেলটা বলি। এটা কিন্তু বিটস এর না, এটা আছে হচ্ছে বক্স অ্যাগেটের উপরে। অ্যাগেট মিনস ইটস এ সেমি প্রেশাস স্টোন। আচ্ছা আচ্ছা, এটার প্রাইসিং রয়েছে 425। বিটস এর সাথে তো স্টোনের একটা ডিফারেন্স হবে, কিন্তু তারপরেও আমার যে স্টোন জুয়েলারি গুলো আছে যেগুলো আছে এগুলো সবই স্টোনের উপর আছে। অনিক্স, অ্যাগেট এগুলো সব সেমি প্রেশাস এর আন্ডারে পড়ে। এগুলোকে কি বলে? এগুলো অনিক্স। এগুলো এটা হচ্ছে অনিক্স, তুমি যেটা পরে রয়েছে সেটা হচ্ছে অ্যাগেট। ঠিক আছে, এগুলো সব সেমি প্রেশাস। মোনালিসা যেটা সেটাও সেমি প্রেশাস। এগুলোর প্রাইসিংটা কিন্তু ইউজুয়ালি হাই হয়, স্টোনের প্রাইসিং ইউজুয়ালি হাই হয় বিটস এর তুলনায়। কিন্তু তারপরেও কিন্তু আমি যেটা চেষ্টা করেছি স্টোন সেটের প্রাইসিংও কিন্তু যতটা পারা যায় নমিনাল রাখা। এখানে কিছু ডিসপ্লেতে আছে, কিন্তু আমার কাছে কিন্তু স্টোন সেটের প্রাইসিং স্টার্ট হচ্ছে 325 থেকে। মানে বিটস এর থেকে খুব বেশি কিন্তু প্রাইসিং গ্যাপ আমি রাখিনি। বিটস এর প্রাইসিং যদি 250 থেকে 300 এর মধ্যে কমপ্লিট হচ্ছে, তো স্টোনের প্রাইসিং 325 থেকে স্টার্ট হচ্ছে। 425 এর মধ্যে আমার কাছে ভ্যারাইটি অফ স্টোন কালেকশন সবাই পেয়ে যান। এটা টাইটেন কনসেপ্ট, ইটস আ টাইটেন কনসেপ্ট। টাইটেন কনসেপ্টটা কি? টাইটেন কনসেপ্ট মানে আমরা যখন টাই পরি, যদিও এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয়, আমরা টাই ছোট বড় করতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি ফিক্সড অবস্থাতেই রয়েছে। এটা পরলে এরকম টাইয়ের মতো, এবং তার উপরে পুরোটা আছে স্টোনের কাছে। এবং দেখো ভালো করে, এখানে স্টোনের মধ্যে কিন্তু বেবি পিঙ্ক, ইয়েলো, একদম স্কাই কালার। যদিও এটা দূর থেকে হোয়াইট মনে হচ্ছে, কিন্তু কালার যে মহিলারা একটু পাওয়ার ড্রেসিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা ইটসেলফ টক্স আ লট। This itself will give you a statement. কিরকম প্রাইসিং আছে এটা? 425। ভেরি নাইস, ভেরি নাইস। আর একটা জিনিস, নিবেদিতার কালেকশন দেখে আমার যেটা মনে হচ্ছে যে ওর কালেকশনের জিনিসপত্র কিন্তু শর্ট করে আপনি মার্কেটে পাবেন না। তার কারণ এই প্রত্যেকটা তো হ্যান্ডমেড, আর হ্যান্ডমেড হলে ওই রকম জেরক্স করা যায় না, তাই না? একদম তাই, একদম তাই। আর যে কোনো সেট বানানোর আগে আমি বিডস গুলোকে ফেলে পারমুটেশন কম্বিনেশন করতে পছন্দ করি। মানে পারমুটেশন কম্বিনেশন কিন্তু অনেক রকম ভাবেই হয়। এক একটা ডিজাইনের পেছনে আমি অনেক সময় স্যাটিসফাইড হই না বলে বারবার শুনতে থাকি, কারণ গেঁথে দেখার পর যখন দেখি যে ভালো লাগছে ডিজাইনটা, বাট কিন্তু ঠিক সেই বুটিক ফিলটা আসছে না, সেই সবের থেকে আলাদা জায়গাটা আসছে না, তখন কিন্তু আমি আবার খুঁজছি। এরকম ভাবে হয়তো একটা ডিজাইন বানাতেই আমার 3, 3.5, 4 দিনের একটা থট প্রসেস লেগে গেল। বিটস গুলো খুললাম, করলাম, দিয়ে আলটিমেটলি হয়তো 4 দিনের দিন সাকসেস হলো যে একটা ভালো কিছু বানাতে পারলাম যেটা আমার পছন্দ হচ্ছে। আচ্ছা, আনবাক্স স্টার্টআপের এই এপিসোডের আগে নিবেদিতা আমাকে বলেছিল যে পিঙ্কি দি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমাকে কি চোখ বন্ধ করতে হবে? তোমাকে একটু চোখটা বন্ধ করতে হবে। আর ছোটবেলা আমরা যেটা বলতাম, একটু হাতটা একটু এগোনো, হাত বাড়ালেই বন্ধু। এই দেখো তোমার পছন্দ হয় কিনা। ছোট্ট, খুব ছোট্ট জিনিস, কিন্তু আশা করি তোমার পছন্দ। ও লাভলি, খুব সিম্পল, একটা পুরো ট্যাসেলের উপর আছে। আমি কিন্তু খুব কমপ্লেক্স জিনিস পছন্দ করি না, জানো তো। আমি মানুষটা খুব সিম্পল, তো এটা এতদিনে বন্ধুরা বুঝে গেছে না। বাট দিস ইজ অসম। আমি অনেকক্ষণ ধরে কালো বাক্সটা দেখছি, মানে এটা যে আমার কপালেই আছে আমি এটা বুঝতে পারিনি, বিশ্বাস করুন। এই যে এটাও মোনালিসা ফোন। আর যেটা বলছিলাম, বেসটাও ব্রাসেল পড়তে থাকো, কিচ্ছু হবে না। কিছু হলে আমাকে তুমি জানাবো। না না, মানে সেটা তো অবভিয়াসলি জানাবোই, কিন্তু বিউটিফুল। দেখুন, সত্যি কথা বলতে কি, এইটার প্রাইস কিন্তু আমি আপনাদের জানাবো না, তার কারণ গিফটের কখনো মূল্য জানতে নেই। এই বন্ধুত্বটার মূল্য অসীম। তবে আমি এইটুকু আপনাদের কথা দিতে পারি, এতক্ষণ ধরে নিবেদিতার কালেকশন আপনারা দেখছিলেন, নিপস ক্রিয়েশনের কালেকশন আপনারা দেখছিলেন, এবং মহিলারা গয়নাগাটি পছন্দ করেন, তো ওর গয়না যে পকেট ফ্রেন্ডলি, এটা লিখে হাইলাইটার দিয়ে মার্ক করা যায়। আমাদের আনবাক্সিং স্টার্টআপের দর্শকদের জন্য কিছু মেসেজ দিতে চাও? হ্যাঁ, অবশ্যই একটা খুব স্ট্রং আমার কাছে পয়েন্ট আছে যেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে
এটা আমার অনেকবার মাথাতেও হয়েছে। একটু তুলাই বলি, নইলে ঠিক বোঝাতে পারবো না। না না প্লিজ। যে কথাটা তখন বলছিলাম সেটা হচ্ছে যে প্রাইভেট টিউশনটাকে একদম বন্ধ করে এই জায়গায় ঢোকা ছেলেকে সময় দেওয়ার জন্য, ব্যাকআপ স্ট্রং না থাকার কারণে, বাজেট যেটা নিয়ে কথা হচ্ছিল। এবার কি হয়, ছেলে বড় হচ্ছে, সারাদিন বাড়ির সমস্ত কাজ, ছেলের কাজ, ছেলেকে টাইম দেওয়ার সময়ের পরে আমি রেস্টিং টাইমে বসে বসে আমার এই ক্রিয়েশনস গুলোকে বানাচ্ছি। দুটো অব্দি তো ঠিক আছে, কিন্তু মার্কেটিং, ওখানে গিয়ে তো আমার একটা পরিষ্কার কথা ফেলিয়ার তৈরি হচ্ছে, কারণ আমি পারছি না। আমি তো 24 ঘন্টা দিনের টাইমটাকে তো 30 ঘন্টায় নিয়ে যেতে পারবো না, আর সব দিকে দৌড়ানো যায় না, আর এনার্জি লেভেলও একটা জায়গায় গিয়ে জবাব দিয়ে দেয় সারা দিনের খাটনির পর, কারণ আমি রেস্টিং টাইমটাও কিন্তু লাগিয়ে দিচ্ছি এই ক্রিয়েশনের জন্য। তো সেখানে দাঁড়িয়ে পুরো আনবাক্স টিম আজকে যে আমার জুয়েলারি গুলোকে সবার কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছে, সেখান থেকে আমি সবার কাছে প্রচন্ড কৃতজ্ঞ। তোমার কাছে মানে কৃতজ্ঞতা বলবো না ভালোবাসা বলবো, তার আমার শেষ। এটাকে বন্ধুত্ব বলা যায়, থ্যাংক ইউ। একমাত্র বন্ধুত্ব ছাড়া এটাকে কিছু বলা যায়। এই জায়গাটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি আমার কাছে, মানে আমি এইটুকুই বললাম, ঠিক বোঝাতে পারলাম না। অনেক সময় মনের কথা পুরোটা বোঝানো যায় না, কিন্তু হয়তো সবাই বুঝে নেবে যে এটা আমার কাছে কতটা প্রাপ্তি। কারণ যারা আমাকে চেনে তারা জানে যে কিছু কিছু জায়গায় গিয়ে না ভেতরের কথাটা ঠিক বলে উঠতে পারি না আমি, কিন্তু যেটুকু বলতে পারলাম আশা করি সবাই বুঝে নেবে। না না, মনের কথা খুব ভালো করে আনবক্স করেছে নিবেদিতা। আর আমি বলি কি, এখনো যারা গুণগুণ করছেন, যারা ভাবছেন যে নিজের থেকে কিছু একটা শুরু করবেন, কিন্তু ঠিক সৎ সাহস আছে, কিন্তু মানে নিজেকে কিছুতেই গুছিয়ে উঠতে পারছেন না, সমস্ত বাধা বিঘ্ন সবকিছু ভুলে যান। কারণ জানেন তো, জীবন তো একটাই, তাই নিজের মনের স্বপ্নগুলোকে আনবক্স করতেই হবে। আর একবার আনবক্স করে দেখুন, আনবাক্স আপনাদের পাশে থাকবে। আনবাক্স স্টার্টআপে যদি আপনারা আসতে চান, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে, এবং আমাদের ক্রিয়েটিভ টিম পৌঁছে যাবে আপনাদের কাছে, শুনবে আপনাদের ব্র্যান্ড স্টোরি। শুটিং এর থেকে যদি একটু অবকাশ পাই, আমি কথা দিচ্ছি আমিও থাকবো আমার ক্রিয়েটিভ টিমের সাথে, কারেক্ট? তো সেখানে শুনবো আমরা আপনার ব্র্যান্ড স্টোরির কথা। এবং আনবাক্স স্টার্টআপে আসার আগে ওটা হচ্ছে একটা প্রাথমিক প্রস্তুতি। আপনি আনবাক্স স্টার্টআপে আসবেন এবং আপনার কালেকশন হোক, আপনার আইডিয়াস এর কথা হোক, মন খুলে আনবক্স করবেন। রাখা থাকবে এরকম একটা টেবিল, রাখা থাকবে এরকম একটা চেয়ার, আর এই চেয়ারে অপেক্ষায় থাকবো আমি, মানে পিঙ্কি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আনবাক্স স্টার্টআপের নেক্সট এপিসোডের জন্য অপেক্ষায় থাকবেন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা।